দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহর সালম। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের শোকযাত্রা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন লাখো মানুষ। 2 দিনের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে শুরু হওয়া এই আয়োজনের শোকের পাশাপাশি দেখা মিলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধী নানা স্লোগান ও ব্যানারেরও। সকাল 6টা তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে শুরু হয় আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের শোকযাত্রা। দামাভাব স্ট্রিট, ইমাম হোসেন স্কোয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্কোয়ার হয়ে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করবে এই শোকযাত্রা। আয়োজকদের আশা, এই র্যালিতে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমের সাক্ষী হবে ইরান। এই বিদায় শুধু শোকের নয়, তীব্র ক্ষোভেরও। মোসাল্লার দেয়ালে লেখা কিল ট্রাম্প, কোথাও ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স, পিট হেগসেথ এবং বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি নিয়ে ব্যানারে লেখা দেয়ার উইল বি ব্লাড। অনেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধের শপথ নিচ্ছেন। খামেনি আমাদের দেশের নিরাপত্তার ছাতা ছিলেন। তাকে হারানোর পরই বুঝতে পারছি তার অনুপস্থিতি কত বড় ক্ষতি। আমরা আমাদের শহীদ নেতার রক্তের প্রতিশোধ নিতে এসেছি। গত রাত থেকেই প্রতিবেশীদের সঙ্গে এখানে অবস্থান করছি। শহীদদের জানাজায় আমরা তার পেছনে নামাজ পড়েছি, কিন্তু তার নিজের জানাজা পড়তে হবে এটা কখনো ভাবিনি। মনে হয়েছে যেন আমাদের আত্মা ছিঁড়ে যাচ্ছে। মঙ্গলবার খামেনির মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। এরপর ইরাকের নাফজ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই জন্মভূমি মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। অন্যদিকে খামেনির শেষ বিদায়ের মধ্যেই দক্ষিণ লেবানন নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ঋতু সাহা, চ্যানেল 24। তেহরানে চলছে আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায়। অন্যান্য প্রসঙ্গ, একের পর এক শক্তিশালী টাইফুনে বিপর্যস্ত পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল। একদিকে যুক্তরাষ্ট্রের মারিয়ানায় সুপার টাইফুন বাভির তাণ্ডব, অন্যদিকে মেইজাকের আঘাতে চীনের দক্ষিণাঞ্চলে চলছে প্রবল বৃষ্টি, বন্যা ও দুর্যোগ। দুই টাইফুনের প্রভাবে কোটি মানুষের জীবনযাত্রা এখন চরম বিপাকে। সোমবার যুক্তরাষ্ট্রের উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের রোটা দ্বীপে আঘাত হানে 5 ক্যাটাগরির সুপার টাইফুন বাভি। এর প্রভাবে রোটার পাশাপাশি পার্শ্ববর্তী সাইপান, টিনিয়ান এবং গুয়াম জুড়ে প্রবল ঝড় বৃষ্টি হয়। ঘণ্টায় প্রায় 290 কিলোমিটার বেগে বইতে থাকা বাতাস এবং 345 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ায় দ্বীপপুঞ্জে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। একই সাথে তৈরি হয়েছে আকস্মিক বন্যা, ভূমিধস এবং জলোচ্ছ্বাসের শঙ্কা। এমন অবস্থায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, পাশাপাশি বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে দক্ষিণ চীনের হাইনান প্রদেশে টাইফুন মেইসাকের আঘাতে গুয়াংশি সহ আশপাশের এলাকায় টানা বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাতিল হয়েছে চীনের শত শত ফ্লাইট, বন্ধ ফেরি চলাচল, ব্যাহত হচ্ছে রেল সেবা, বন্ধ বহু শিক্ষা প্রতিষ্ঠান। দেশটির উত্তরাঞ্চলে অন্তত 5 জনের মৃত্যুর পাশাপাশি বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। আবহাওয়াবিদদের মতে প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলরাশি শক্তিশালী টাইফুন সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে, ফলে চলতি মৌসুমে আরও শক্তিশালী ঝড়ের আশঙ্কা রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোড়া টাইফুনের এই প্রভাব আগামী কয়েকদিনও অব্যাহত থাকতে পারে, তাই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। রেকর্ড তাপপ্রবাহের পর এবার ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানল। ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও গ্রিসের আগুনে পুড়ছে বনাঞ্চল। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে সড়ক ও বিমান চলাচল। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন হাজারো দমকল কর্মী। তীব্র তাপপ্রবাহ আর শুষ্ক আবহাওয়ার জেরে পুড়ছে ইউরোপের দক্ষিণাঞ্চল। দাবানলে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও গ্রিসের বিস্তীর্ণ বনাঞ্চল, ঘরবাড়ি ও অবকাঠামো। দক্ষিণ ফ্রান্সে আগুন নিয়ন্ত্রণে চলছে প্রকৃতির সাথে যুদ্ধ। 2000 দমকল কর্মীর পাশাপাশি শত শত অগ্নি নির্বাপন যান আর বিশেষ পানি নিক্ষেপের বিমান দিয়ে চলছে আগুন নেভানোর কাজ। হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে বিমানবন্দর ও সড়ক যোগাযোগ। দাবানলে পুড়েছে 1,500 হেক্টরেরও বেশি জমি। পর্তুগালে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় অতিরিক্ত অগ্নি নির্বাপন বিমান প্রস্তুত রাখতে ইউরোপীয় ইউনিয়ন, স্পেন ও মরক্কোর কাছে সহায়তা চাওয়া হয়েছে। স্পেনের কাতালোনিয়া আর গ্রিসের থেসালোনিকি ও আশপাশের এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। আমাদের জীবন জীবিকা সবই এখানে। সবকিছু যদি পুড়েও যায় তবু এটাই আমাদের ঘর। ভাগ্য ভালো যে দমকল কর্মীরা অসাধারণ কাজ করেছেন এবং আমাদের বাড়িটি রক্ষা করতে সক্ষম হয়েছেন। এবার আমরা বড় একটা ভয় পেয়েছি। এখনো অনেক জমি বাকি আছে, যা অবশিষ্ট আছে সেটাই আমাদের রক্ষা করতে হবে। আগামী কয়েকদিনেও ইউরোপের অনেক অঞ্চলে উচ্চমাত্রার অগ্নিঝুঁকি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থাগুলো। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ের কবলে ভারতের বিভিন্ন রাজ্য। দেখা দিয়েছে বন্যার শঙ্কাও। মহারাষ্ট্রে জারি রয়েছে লাল সতর্কতা। রাজ্যটিতে এ পর্যন্ত 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। উত্তরবঙ্গেও প্রাকৃতিক বিপর্যয় বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ু, মনসুন সাইক্লোন আর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, এই ত্রিমুখী আবহাওয়ার প্রভাবে বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্য। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে রোববার রাত থেকে শুরু হয়েছে অবিরাম বর্ষণ। বৃষ্টির জেরে কলকাতার বেশ কিছু নিচু এলাকা পানিবন্দী হয়ে পড়েছে, দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।
নিম্নচাপের জেরে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, যার গতিবেগ কখনো কখনো ৬৫ কিলোমিটারে পৌঁছে যাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গেও প্রাকৃতিক বিপর্যয় বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। আগামী ৩৬ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি স্থলভাগের আরও ভেতরে প্রবেশ করতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে নাকাল মহারাষ্ট্রের মুম্বাই এবং পুনে শহরের জনজীবন। প্রাকৃতিক দুর্যোগের জেরে দুই শহরের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাজ্যটিতে। জেনিথ জলপ্রপাতে শতাধিক পর্যটক আটকে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে জারি হয়েছে লাল সতর্কতা। বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল, কলেজ ও সরকারি দপ্তর। এদিকে গেল এক সপ্তাহ ধরে গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আগামী কয়েকদিনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এই আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ হয়। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সফর কবে হবে তা দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে। জানান, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব। কোনো দেশের দ্বিপাক্ষিক বিরোধ যেন সার্কের উদ্যোগকে বাধাগ্রস্ত না করতে পারে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে সদস্যদের আগ্রহ আছে, তবে এক রাতে সব বিরোধ মিটে যাবে না। প্রতিষ্ঠার দীর্ঘ ৪ দশকেও দক্ষিণ এশিয়ার সব দেশকে নিয়ে গঠিত একমাত্র আঞ্চলিক জোট সার্ক কেন কার্যকর ভূমিকা রাখতে পারছে না, তার কারণ খোঁজা এবং সংকট সমাধানের এই সেমিনার। বিজে আয়োজিত এই সেমিনারের শিরোনাম সার্ককে পুনরুজ্জীবিত করা, বিশ্বাস পুনঃস্থাপন ও আঞ্চলিক সংহতি নবায়ন। সার্কভুক্ত দেশগুলোর কূটনীতিকদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের কূটনীতিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। The position of our next to neighbors or extra-regional powers influence in the region, which I think is something that is very much contextual. আলোচনায় ঘুরে ফিরে আসে ভারত পাকিস্তান দ্বন্দ্বেই সার্ক অকার্যকর। সংকট সমাধানে রাজনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জোর দিয়ে বলেন, কোন দেশের দ্বিপাক্ষিক বিরোধ যেন সার্কের উদ্যোগকে বাধাগ্রস্ত না করতে পারে। বলেন, সহসা সংকট না কাটলেও সার্ককে শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। SARC has been affected by political mistrust, unresolved bilateral disputes, cross-border tensions, power asymmetry, and competing security perceptions. Our task is to consider how the gap between potential and performance can be reduced. একই সঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তরুণদের শক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, আর তা আঞ্চলিকভাবে করতে হলে সব পক্ষকেই নিজ বিরোধ নিরসন করতে হবে। The flexibility is necessary for SARC's continued relevance. At this note, I would like to iterate one thing, that after we started, the new government in almost 4 months ago, I have spoken to all the member states separately, one-on-one, and all of them were very positive about revival of SARC. এই সময় প্রতিমন্ত্রী বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহ সব সদস্য রাষ্ট্রেরই আছে। আলাদাভাবে আলোচনায় সেই সদিচ্ছার কথা জানিয়েছে সবাই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। মালয়েশিয়ায় গেল 5 দিনে একাধিক অভিযানে 725 জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে 244 জন বাংলাদেশি রয়েছেন। ইমিগ্রেশন আইন লঙ্ঘন, বৈধ কাগজপত্রের অভাব এবং ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানবো আমরা। মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান।
ওয়াহিদ, এই বিষয়ে কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে? এছাড়াও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি অবৈধ অভিবাসী প্রবেশ রোধে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, সেগুলো কি কি সবকিছু মিলে আমাদের জানাবেন। আমি আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে গত 5 দিনে দেশ জুড়ে পরিচালিত একাধিক অভিযানে 725 জন বিদেশি নাগরিক আটক করা হয়েছে। তার মধ্যে রয়েছে 244 জন বাংলাদেশি নাগরিক, যেটি মালয়েশিয়ার ইমিগ্রেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে এবং এই দেশটির যে আইন রয়েছে অভিবাসন আইন, সেই অভিবাসন আইন লঙ্ঘনের কারণে কিন্তু এখানে অভিবাসন ইমিগ্রেশনের পক্ষ থেকে এই অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। বিশেষ করে আপনাকে যদি বলে রাখি যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী আর রামানান ঘোষণা দেন যে বিদেশি কর্মী নিয়োগের যে সিস্টেম মালয়েশিয়া শুরু করছে সেটি হলো যে ওএসসি পরিচালিত এই ওয়ান স্টপ সার্ভিস। এই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে যে সমস্ত বিদেশি কর্মীদেরকে মালয়েশিয়াতে নিয়োগ দেওয়া হবে সেটির সিস্টেম চালু হচ্ছে। বিশেষ করে মন্ত্রী জানান যে 1 জুলাই তাদের যে মন্ত্রিসভার যে বৈঠক হয়েছিল, সেই মন্ত্রিসভার বৈঠকের অনুমোদনের মধ্য দিয়ে মালয়েশিয়ায় ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS এর মাধ্যমে কোতার যে মডিউল তারা তৈরি করেছে, এই FWCMS এর মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে ফরেন ওয়ার্কার্স নেওয়ার বিষয়টিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে। এর পাশাপাশি দাতুশ্রী এম রামানান যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে আসলে নতুন যে ব্যবস্থাপনা মালয়েশিয়াতে কর্মী নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এতে করে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসা বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যে নিগারাসুপার অন্তর্ভুক্ত দেশ রয়েছে এই দেশগুলো থেকে কর্মী নেওয়ার বিষয়ে ইতিমধ্যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আজকে তারা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি এই ঘোষণাটি দিয়েছেন। তিনি আরো বলেছেন যে এই যে ডিজিটাল পদ্ধতিটি এখানে চালু করা হয়েছে, সেই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কিন্তু সোর্স কান্ট্রি যে 15টি দেশ রয়েছে, সেই 15টি দেশের মধ্যে 11টি দেশ থেকে তারা কিন্তু কর্মী নেওয়ার বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই কার্যক্রমটি পরিচালিত থাকবে বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, শ্রীলঙ্কা এবং সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান। পরবর্তী প্রসঙ্গ, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 24 জন। সোমবার স্থানীয় সময় ভোরে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন ও অন্য স্থাপনা। কিয়েভের মেয়র জানান ধ্বংসকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। শহরের পদিলস্কি এলাকায় একাধিক আবাসিক ভবনে চালানো হয় হামলা। দারনেৎস্কি এলাকায় বহুতল ভবনে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন 2 জন। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে যুদ্ধ বিমান মোতায়েন করেছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। বছরে একটি মাত্র রাষ্ট্রীয় সফর, 20টি কৌশলগত চুক্তি সই, আর্থিক মূল্য 1 ট্রিলিয়ন রুপি। টোকিও সফরের পর চীন ও যুক্তরাষ্ট্রকে চমকে দিল দিল্লি। 2035 সালের মধ্যে 10 ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সুদূর প্রসারী রোডম্যাপ নিয়ে এগোচ্ছে টোকিও। লক্ষ্য ভারতকে অন্যতম উৎপাদন ও রপ্তানি হাবে রূপান্তর করা। প্রতিরক্ষা প্রযুক্তি থেকে শুরু করে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এশিয়া অঞ্চলের এই দুই শক্তি। দিল্লির রাজপথে এখন জাপানি বিনিয়োগের মহোৎসব। 1 ট্রিলিয়ন রুপির বেশি বিনিয়োগের ঘোষণা দিয়ে ভারত জাপান সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে গেছে দুদেশের শীর্ষ নেতারা। মহাপরিকল্পনার মূল লক্ষ্য ভারতকে এশিয়ার ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠিত করা, যেখানে সরবরাহ থেকে শুরু করে জাহাজ নির্মাণ, বিমান চলাচল সহ প্রতিটি খাতেই থাকবে টোকিওর সরব উপস্থিতি। সফরের সবচেয়ে আলোচিত অংশ প্রতিরক্ষা খাতের নিনজা ডিল। প্রথমবারের মতো প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ নকশা নির্মাণ এবং রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ, যা কেবল অংশীদারিত্ব নয় বরং একটি শক্তিশালী সামরিক জোটের ইঙ্গিত দিচ্ছে। ভারতের সেমিকন্ডাক্টর শিল্পকে শক্তিশালী করতে 76,000 কোটি রুপির চিপ উৎপাদন ও দক্ষ জনবল তৈরিতে সহায়তা করবে টোকিও। ভবিষ্যতের জ্বালানি সুরক্ষায় লিথিয়াম ও নিকেল আহরণে হয়েছে বিশেষ চুক্তি। এই খাতেও যৌথভাবে কাজ করবে দেশ দুটি। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে 300 বিলিয়ন ইয়েন অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। পাশাপাশি হরিয়ানায় হচ্ছে 35,000 কোটি রুপির মারুতি সুজুকির বিশাল প্লান্ট। বছরে 10 লাখ গাড়ি তৈরির সক্ষমতা সম্পন্ন এই প্রকল্প 21,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
বর্তমানে $27.5 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও বাড়াতে সেপা চুক্তির আধুনিকায়নের পথে হাঁটছে দুই দেশ। আর চীনকে পাশ কাটিয়ে নতুন বাজারের দিকে একসাথে নজর বাড়াচ্ছে এই দুই শক্তি। ইফতেখার আলম, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।